ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না ওরে আমি জানলাম গিয়া ভাবে আইলাম তারে যদি পাইলাম না ওরে আমি জানলাম গিয়া ভাবে আইলাম তারে যদি পাইলাম না জানলে হবে আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা ভাবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে হবে আর আসতাম না ওরে আমি জানলাম গিয়া ভাবে আইলাম তারে যদি পাইলাম না ওরে আমি জানলাম
শোনো ঠাকুর চণ্ডীদাস তোমারে জানাই, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। ঠাকুর চণ্ডীদাস আমার কাছে গো একটা কথা জানিবার চাই, একা করে সবই বলবো এই ধর্ম সভায়। এই রাধা কৃষ্ণের যুগল চরণ কেমন করে হয়, শোনো শোনো ওগো ঠাকুর বলি এই সবাই। ঠাকুর চণ্ডীদাস বললেন, তুমি আমার কাছে মাত্র দুটি ফুল চাইলে, আমি রাধা গোবিন্দের চারটি চরণ দেখতে পাই, আর তুমি আমার কাছে মাত্র দুইটি ফুল চাইলে, তাহলে তোমার ওই দুটি ফুল দিয়ে গো কেমন করে রাধা গোবিন্দের যুগলের চরণে দেবে বলো তাই। এই কথাটি আমি গো তোমায় বলে যাই। এই ভাষ্যমান পৃথিবীতে যখন শুধুমাত্র লীলা করবার জন্য আমার গোবিন্দ এই ভাষ্যমান পৃথিবীতে ভাসতে, তখন আমার গোবিন্দ নিজের অঙ্গ থেকে রাধা রানীকে সৃষ্টি করেছিলেন। কেন? লীলা করিবার তরে। যখন আমার রাধা গোবিন্দ যুগলে দুইজন মিলে শৃঙ্গার করে, তখন ওই শৃঙ্গার করবার তরে রাধা রানী দুইটি চরণ আর আমার গোবিন্দের দুইটি চরণ, রাধা রানীর একটি চরণ আর গোবিন্দের একটি চরণ, ওই রাধা রানীর একটি চরণ আর গোবিন্দের একটি চরণ দেখিবারে পাই। ওই গোবিন্দের চরণে রাধা রানীর চরণ নাভি পদ্মে দিয়ে একটি চরণে যুগল হলো, আর একটি চরণ আমরা নিচে দেখতে পাই, ইহাকে যুগল চরণ বলা হয়। শোনো শোনো ঠাকুর চণ্ডীদাস গো, আমি বলিলাম সভায়, এই তো তোমার কথার জবাব কথায় দিয়ে যায়। তবে তুমি আমার সঙ্গে কথা বলতে অনেক দেরি করে ফেলেছ ঠাকুর, আর বেশি সময় নেই। যখন তুমি আমার সঙ্গে কথা বললে, তোমাকে আমি একটা কথাই বললাম ঠাকুর, তুমি আমার সঙ্গে কথা বলতে অনেক দেরি করে ফেলেছ, তাই আগামীকাল আমার বিয়ে, তুমি আমার কথা নেবে, আগামীকাল আমার বিয়ে, তাই আমার বিয়েতে তুমি ঠাকুর এসো, অন্তত আমার হাতের একটি পান তুমি খেয়ে যেও ঠাকুর, কেমন? তাই আগামীকাল আমার বিয়ে, আমার মনের মানুষকে ছেড়ে আমি অন্য মানুষকে বিয়ে করে দূরে চলে যাব, এই কথাটা ভাবলেও মনে কষ্ট হয়। তাই ঠাকুর বড় ব্যথা নিয়ে বলছি তোমার ঠাই, তুমি যেন আসতে দেরি করো না, তোমার আগামীকাল আসা চাই। তাই শোনো শোনো ওগো ঠাকুর গো, এই সভাতে জানাই, আগামীকাল আমার বিয়ে, ঠাকুর তোমার আশা চাই। এরপরে ঠাকুরের জন্য
শুনলেন এতক্ষণ ধরে রজকিনীর কথাবার্তা। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল চরণ আপনাদের বর্ণনা করে শোনালেন, আমিও শুনলাম বসে বসে। নিরাকারময় পৃথিবী যখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তখন একটা বটপত্রের ন্যায় ভেসে বেড়াতেন। সেটা কিসে? না, একটা ওমকার শব্দের মাঝে। তিনি তার ছায়ারূপ দেখে তার রূপে নিজেই মুগ্ধ হয়ে গেলেন, তার রূপ দেখে নিজেই তার রূপের প্রেমে পড়ে গেলেন। তাই গোবিন্দ তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধারানীকে। এই রাধারানী থেকে আমরা যুগল চরণ পেলাম। নাভির নিচে সপ্ততলা, নাভির উপরে সপ্ততলা। এই যে যুগল চরণ এখানে দেখিয়েছে যেহেতু, নাকি তাহলে ভজন সাধন দুই প্রকার, হরে কৃষ্ণ। নিচেও যুগল চরণ, উপরেও যুগল চরণ। তা সাধন ভজন দুই রকম। চণ্ডীদাস এই গানটা নিলেন কেন? না, গোবিন্দের ভজন সাধন কি একমাত্র রজকিনী কে, আজকে এটা একটু বোঝার বাকি ছিল, তাই চণ্ডীদাস তাকে মিলিয়ে নিল। এখন একটু করে বলতে হয়, আগামীকাল রজকিনীর বিবাহ। কারণ ওরা নিচু জাত হলেও, ধোপা জাতি হলেও, তবুও তো সমাজে তাদেরও একটা মান সম্মান আছে। তাই রজকিনীর বাবা মা তারা রজকিনীর বিয়ে ঠিক করেছে। রজকিনী, আমি তোমার কাছে এতটুকু তো কখনোই আশা করিনি। আমি জানতাম রজকিনী আমার, কিন্তু আজ 12 বছর পর যখন কথাবার্তা হলো, তখন রজকিনী এমন একটা কথা বলল যে আগামীকাল আমার বিয়ে। মনের মানুষ, ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ যদি হঠাৎ করে বলে যে আগামীকালকে আমার বিয়ে, তোমার নিমন্ত্রণ, কেমন লাগবে বলুন? ওরে সুখের আশা দিয়া বন্ধে দুঃখ দিয়াছে, সুখের আশা দিয়া বন্ধে দুঃখ দিয়াছে, তারে দোষী নাই আমার কপালে আছে, যে আমারে ব্যথা দিয়েছে, তারে দোষী নাই আমার কপালে আছে। সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে আমায়, আরে সুখের আশা দিয়া বন্ধে দুঃখ দিয়াছে, তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে। যেদিন আমার ভাগ্য লিখন বিধি লিখেছে, সেদিন বুদ্ধি সুখ ছিল না বিধির কাছে, যেদিন আমার ভাগ্য লিখন বিধি লিখেছে,
সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে আমায়? সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে? তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে। ওই নাই বুঝি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে বন্ধুরা তো পাশে। ওই নাই আমি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে বন্ধুরা তো পাশে। আমি ছাড়া বন্ধু আর আর কে জানিয়াছে হায়? আমি ছাড়া বন্ধু আর আর কে জানিয়াছে? তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে। ইচ্ছক সরকার বলবে দুঃখ মনিরের কাছে, আমি মরে গেলে রাইখো বন্ধুর পাশে। ইচ্ছক সরকার বলবে দুঃখ মনিরের কাছে, আমি মরলে রাইখো বন্ধুর চরণ পাশে। এ জগতে হব অন্য সকলের কাছে আমি, এটা সরকার হবে অন্য সকলের কাছে। তারে দোষী নাই আমার কপালে আছে, যে আমার ব্যথা দিয়েছে। তারে দোষী নাই আমার কপালে আছে। সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে আমায়। সুখের আশা দিয়া বন্ধে দুঃখ দিয়াছে। তারে দোষী নাই আমার কপালে আছে, তারে দোষী নাই আমার কপালে আছে, তারে দোষী নাই আমার কপালে আছে। প্রেমে চাহে না ঘরার বাড়ি গো, চায় না কুলো মা, যে যাহারে ভালোবাসে সেই তো তাহার প্রাণ রে। প্রেমে চায় না ঘরার বাড়ি রে। শোনো শোনো রজক
সহন না যায়। মনে যারে তারে কি ভুলিতে পারে লোকেরই কথা ওরে। আগামীকাল কখন হবে চণ্ডীদাস ঠাকুরের আর সময় কাটছে না। যেই মানুষটাকে এতদিন ভালোবাসলাম সেই মানুষটা আজ আমাকে এমন কথা শোনাতে পারল। আমি একদিন ভুল করেছিলাম, আজ তারই মাসুল দিতে হচ্ছে। আমি যদি সেই দিন রজকিনীকে না তাড়িয়ে দিতাম গো, তাহলে রজকিনী আমার হতো। আজ তবে এমন কথা রজকিনী কি আমার বলিত। বলি সভা করে রজকিনী দেখার পরে চণ্ডীদাস রাস্তায় বাহির হইল। চণ্ডীদাস ধ্যানেও চণ্ডীদাস রজকিনীকে দেখে। এখন চোখ বন্ধ করলেও রজকিনী, তাকালেও রজকিনী। রজকিনী ভিন্ন, চণ্ডীদাসের আর অন্য কোনো জ্ঞান নেই। কেন? আগামীকাল রজকিনীর বিয়ে হয়ে যাবে, মনের মানুষটাই চলে যাবে গো। তোমারে জানাই রজকিনীকে দেখার লাগি চণ্ডীদাস ছুটিল হয়ে থায়। রজকিনীর যে গ্রাম, এই গ্রামের বাইরে গিয়ে চণ্ডীদাস ঠাকুরের অন্ধকার রাত্রি হয়ে গেল। রজকিনীকে দেখার জন্য চণ্ডীদাস যত রাত গভীর হচ্ছে তত উন্মাদ হয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করে তাই রাতের বেলায় যদি একবার বাহিরে রজকিনী বেরোয়, রজকিনী যদি একবার বাহিরে আসে তাহলে ওকে এক ঝলক দেখতাম। এই চিন্তা ভাবনা করে চণ্ডীদাস ঠাকুর একটা উঁচু গাছের ডালেতেই উঠিল। সবাই বলি সেই বৃক্ষটা নারকেল বৃক্ষ ছিল। যদি কখনো উঠানে আসে, একটু উঠানে আসলে উঠোনে যদি বেরোয় তাহলে রজকিনীকে দেখতে পাবো। এইভাবে ধীরে ধীরে সমস্ত গাছের উপরে উঁচু হয়ে ওঠে নারকেল গাছ। এই নারকেল গাছের ডগায় উঠে পড়লেন চণ্ডীদাস। চণ্ডীদাস নারকেল গাছের ডগায় উঠে এমনি ভাবে রজনী একদম হয়ে গেল। প্রভাতে স্নান সেরে রজকিনী একটা নববধূর সাথে পান হাতে ঘরের বাহির হয়ে এলো সেজে। রজকিনী যখনই ঘরের বাইরে এলেন, ওই দূরে নারকেল গাছের ডগা থেকে চণ্ডীদাস ঠাকুর দেখতে পেলেন। আর ওই যে লাল শাড়ি, বিয়ের সাজ, যে শাড়ি, বিয়ের সাজের এই সাজ দেখে রজকিনীর প্রেমে এমনি তো পাগল চণ্ডীদাস। রজকিনীর রূপের ঝলক যেন আরো 4 গুণ বেড়ে গিয়েছে, ঝলমল করছে। তা চণ্ডীদাস মনে মনে
ভেবেছে এই তো রজকিনী বুঝি আমার খুব কাছে আছে, বেটা যে গাছের তলায় আছে এটা ভুলে গিয়েছে। রজকিনীকে সামনে ভেবে জড়াইয়া ধরি থেকে গেল, ওই নারকেল গাছ হইতে পড়ে চণ্ডীদাস মারা গেল। সভাতে জানা চণ্ডীদাস মরিয়া গেছে, শুনে সব জনায় গো, প্রেমে চায় না ধরার বাড়ি। রজকিনী 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 করে চণ্ডীদাস যখনই জড়িয়ে ধরতে গেল, গাছ থেকে পড়ে চণ্ডীদাস ঠাকুর মারা গেল। সমাজের লোকজন চণ্ডীদাস ঠাকুরকে নিয়ে শ্মশানে গেলেন। এসো এসো রজকিনী তোমারে জানাই, তারপরে কি হইল বলো এই সভায়। যারে বাসলাম ভালো এ জীবনে, হ্যালো, সে শুধু ব্যথা দিয়ে গেল গেল। সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো হে জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল গেল। সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো হে জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল গেল। সে শুধু ব্যথা দিয়ে গেল। তবে আমার মুক্তি কপালে, হে কি আমার ভাগ্যে লেখা ছিল ছিল, হে কি আমার ভাগ্যে লেখা ছিল।
তবে আমার কপাল এই কি আমার ভাগ্যে লেখা ছিল ছিল সবই আমার ভাগ্যে লেখা ছিল। বিশ্বাস কইরা আমি যারে দিলাম আমার এই মন করে সে করিল নিষ্ঠুর ছলনা। বিশ্বাস কইরা আমি যারে দিলাম আমার এই মন করে সে করিল নিষ্ঠুর ছলনা। হায়রে সবই আমার ভাগ্যে লেখা ছিল ছিল সবই আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল গেল সে শুধু ব্যথা দিয়ে গেল। শোনো শোনো রজকিনী তোমারে জানাই কেমন করে চণ্ডীদাস আমার হলো তাই। চণ্ডীদাস ঠাকুর মারা গেল কাছ থেকে পড়িয়া শ্মশানবাসী শ্মশানেতে দেয় চিতা সাজাইয়া। শ্মশানবাসী ব্রাহ্মণ সমাজ মনে মনে চিন্তা করলো ভালোই হয়েছে, সমাজ থেকে একটা জ্বালা বিদায় গেল। কারণ কথা না বললেও এই যে একজন ওই পার একজন এই পার, এই যে 12 বছর মানে এক যুগ, দুইজনের কথা বলা বলি নাই, খালি তাকাতাকি। এই যে নয়নে নয়নে বানে বরিশনে ইহাতে জন্মেছে পীর, তারপরে তে মরে গেল বলো ইহার পরে হবে কি? এদিকে শ্মশানে চণ্ডীদাস ঠাকুরকে চিতায় সাজিয়ে দিয়েছে। রজকিনী এই চণ্ডীদাস ঠাকুরের মরার খবর পেয়ে গিয়েছে। রজকিনী একটা পানের খিলি নিয়ে ওই যে সকালবেলায় বেরিয়েছে। চণ্ডীদাস ঠাকুরকে রজকিনী কথা দিয়েছিল, তুমি যদি আমার হাতের একটা পানের খিলি না খাও তাহলে আমিও বিয়ের পিড়িতে বসছি না ঠাকুর মশাই। তাই ওই মরা মানুষকে পানের খিলি খাওয়ানোর জন্য রজকিনী পানের খিলিটা নিয়ে শ্মশানে চলে গিয়েছে। একটা পানের খিলি হাতে নিয়ে ছুটতে ছুটতে চলে গেলাম আমার প্রাণ বন্ধুর কাছে। প্রাণের মানুষ, মনের মানুষ যদি মারা যায় তাহলে সেই মনের অবস্থাটা কি হয়, তাই না? ছুটতে ছুটতে চলে গেলাম একটি পানের খিলি হাতে নিয়ে। শ্মশান ঘাটে গিয়ে দেখলাম চিতার উপরে ঠাকুর চণ্ডীদাস যেন শুয়ে আছে। ঠাকুর চণ্ডীদাসকে ডেকে ডেকে বললাম, ঠাকুর ঠাকুর, ওগো ঠাকুর, তুমি না আমায় কথা দিয়েছিলে আমার হাতের একটি পান তুমি খাবে, তবে আমি বিয়ের পিড়িতে বসবো। কিন্তু অনেক ক্ষণ ধরে পথ চেয়ে বসে থাকলাম, ঠাকুর তুমি আসলে না। অবশেষে সংবাদ পেলাম আমার ঠাকুর যেন মারা গিয়েছে।
তাই তো এলাম তোমার কাছে ঠাকুর, একবার ওঠো, একবার উঠে তুমি আমার সাথে কথা বলো ঠাকুর, একবার উঠে কথা বলো আর আমার এই পানটা তুমি সেবা করো। রজকিনী পানের খিলি হাতে নিয়ে বারবার ডাকে। রজকিনীকে তো প্রথম ওই শ্মশানে যেতেই দেবে না। অপরাধ নিও না ঠাকুর, আমি একটুখানি আবার বলি মা, অপরাধ নিও না। রজকিনী পানের খিলি নিয়ে শ্মশানেতে গেল। শ্মশানবাসী ডেকে ডেকে বলে রাক্ষসিনী এলো। এই মেয়েটার প্রেমে পড়ে ছেলেটা এক ঘরে হয়ে থাকলো, মাথা ছুলে পাচিত্য করে ঘোল ঢেলে আবার সমাজে উঠলো। এই ছেলেটা আবার এই মেয়েটাকে দেখার জন্য নারকেল গাছ থেকে পড়ে মারা গেল। তাতে ওই মেয়েটার শান্তি হয়নি। মেয়েটাকে তাড়িয়ে দাও আর ব্রাহ্মণ সমাজ শান্ত হও, ওকে সৎ কাজ করো। রজকিনী ধরে গিয়ে সবার পায়, একটু ঠাকুরকে দেখতে চাই। আমার হাতের পানের খিলি না খেয়ে ঠাকুর মরতে পারে না। কেউ কেউ যেতে দিতে চায়, কেউ যেতে দিতে চায় না। এর মধ্যে রজকিনীর কান্নাকাটিতে কারো বা দয়া হলো। তাই রজকিনী একজন বৃদ্ধ মানুষের পায়ে যখন জড়িয়ে ধরে, বয়স্ক মানুষের, তখন তারা এমনিতেই মায়ায় ওই মানুষটাকে ক্ষমা করেই দেয়। ওই বয়স্ক মানুষটা সবাইকে, শ্মশানবাসীকে ডাকছে, শোন, চণ্ডীদাস তো মরেই গিয়েছে, জাতকুল যা যাওয়ার তো চলেই গিয়েছে, ওকে তো এখন পুড়িয়েই দিব। তুই ওই মেয়েটাকে একটু কাছে আসতে দে, তোরা বাধা দিস না। রজকিনী গিয়ে একবার দুবার ডাকে, তিনবারের বার ঠাকুর কথা বলছো না কেন? ঘুমিয়ে আছো, মান করেছ? তুমি যদি আমার হাতের পানের খিলি না খাও, আমিও তোমাকে ছেড়ে যাচ্ছি না বলে রজকিনী যখন চণ্ডীদাস ঠাকুরের বুকের উপরে মারল একটা চট, চণ্ডীদাস তখন উঠে বসলেন চিতার উপর। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। রজকিনী আর চণ্ডীদাস এরা দুইজন এতদিন ব্রাহ্মণ আর ধূপার মেয়ে, কিন্তু ধূপার মেয়ের এক ধাপুরে মরা ব্রাহ্মণের ছেলে আবার চিতায় উঠে বসে পানের খিলি চিবায়, এটা তো না জানা বিষয় সকলের, তাই না? এই ধূপার মেয়ে, তুই কোন তান্ত্রিক না কে বল? আর এই চণ্ডীদাস কে? তোরা কে আমাদের এখন খুলে বল। রজকিনী বলে, আমি ধূপার মেয়ে, আমার নাম তো রজকিনী। এই কৃষ্ণ প্রেমের বাজারে আমি নাম করি বেচাকিনী। রজকিনী, আমি চণ্ডীদাস ঠাকুরের নিষ্কাম প্রেমের সহযোগিনী হয়ে এসেছি এই ধরায়। রজকিনী তার পরিচয় দিলেন, তা কেমন করে? ওই চণ্ডীদাস বীরভূম জেলার নানুর গ্রামে জন্ম নিল, তাই ওই যে রাসমঞ্চে ভোলানাথ একদিন গিয়েছিল, জানেন গো সবাই। একদিন ভোলানাথ রাসে ঘোমটা দিয়ে গিয়েছিল, জানেন আপনারা? ভোলানাথের মাথায় 12খানা জট ছিল, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জটা। সেই দিন রাসমঞ্চ ঘোমটা খুলে দেখতে গিয়ে বিন্দেশ্বতী একটা জটা ছিঁড়ে নিয়েছিলেন। রাসমঞ্চে তো হরির বাক্যে হরের গর্ব হয়েছে, এটাও আপনারা শুনেছেন। কিন্তু প্রাণ গোবিন্দের কাছে ভোলানাথ গিয়ে কয়,
এই যে যোগমায়া সেজে প্রতিদিন রাস মঞ্চে আসে, একটা আমার মনের মধ্যে দ্বন্দ্ব ছিল মহাশয়, কি একা কৃষ্ণ আর এই যে এত ব্রজ গোপী প্রতি রাতের বেলায় রাস করে, এই রাসে এমন কি হয় আমার দেখার বাসনা ছিল। তা যোগমায়াকে একদিন বললেন আমিও যাব, যোগমায়া বললেন না, পুরুষের যাওয়া যাবে না। তাই তো আমি নারীর বেশে এসেছিলাম। তাই বলে এই যে নারীর বেশে এসেছো, নারীর কি জ্বালা তুমিও বুঝবে ভোলানাথ গোসাই, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি গর্ভবতী হবে। কিন্তু ওই যে বিন্দেশ্বতী একটা জ্বর ছিঁড়ে দিয়েছে। ভোলানাথ প্রার্থনা করলেন, আমি চেয়েছিলাম নিষ্কাম প্রেম কি, এই নিষ্কাম প্রেম ইহা জানার জন্য, বুঝার জন্য আমি এই রাসমঞ্চে এসেছিলাম। প্রভু গোবিন্দ আমার রাগ করে ওই জটাটা সেদিন ছুঁড়ে ফেললেন, যা বেটা নিজেই পৃথিবীতে যাবি, আর নিষ্কাম প্রেম কি নিজে করে, নিজে বুঝে জেনে সাধন করে এই জগৎকে প্রেমের কথা বিলাবি। জয় 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 গৌর হরিবল হরিবল হরিবল। সেই কারণে ভোলানাথ এসে চণ্ডীদাস রূপে জন্ম নিল। রজকিনী যোগমায়া সবাই বললাম ভালো। চণ্ডীদাস ঠাকুরের মুখে আর রজকিনীর দুজনের কথাবার্তা শ্মশানবাসী সবাই শুনে তখন তারা একটাই কথা ভাবলেন, তাহলে আজকে যেহেতু আমরা শিব শক্তির এই যে মানব কুলে এই জন্মটা পেয়েছি, এই ধূপার মেয়ে রজকিনী এক্ষুনি যদি এখান থেকে চলে যায় তাহলে ওর তো অন্যজনের সাথে বিয়ে হয়ে যাবে। তা সব শ্মশানবাসী এখন বরযাত্রী সেজে যায়। আজকে এই শ্মশানে এই ভোলানাথের আর ওই শক্তি মানে যোগমায়ার আমরা আবার পুনর্মিলন করাবো। কেমন? যেমন ভোলানাথ আর গৌরীর মিলন হয়, তেমনি চণ্ডীদাস রজকিনীর এই শ্মশানেই মিলন হবে। কারণ এখন কমিটির সবার সিদ্ধান্ত একটা তাড়াতাড়ি ব্রাহ্মণ ডেকে এই মালা টালার ব্যবস্থা তো আছেই, শ্মশানে মালা দিয়ে সাজিয়ে নিয়ে গেছে মরা মানুষ, ওই মালাই গির্দে এখন মালা বদল করে তাড়াতাড়ি শ্মশানে মরা মানুষ আর জীবিত মানুষের বিয়ে। কেন? শিব গৌরীকে শ্মশানে পেয়েছে, তাই সকলের বাসনা প্রভু হে ভোলা মহেশ্বর, আমরা শিব শক্তির এই যুগল মিলন এই শ্মশানে দেখতে চাই। এখানে আমাদের টাইমও শেষ, আমাদের পালাও সমাপ্ত করতে চাই। কেন? তাই না মা? তাহলে এখন বিয়ে হচ্ছে, একটা বিয়ের কি সবাই মিলে শিব গৌরীর বিয়েতে উলুধ্বনি দেবে। একবার জয় জয় শিব শক্তি প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল, জয় জয় চণ্ডীদাস শক্তি প্রেমানন্দ হরিবল 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 হরিবল। আস্তে আস্তে আস্তে। বিয়ে হতে গেলে শুধু শুধু ব্রাহ্মণ কন্যা সম্প্রদান করতে পারে না, তাই না মা? হ্যাঁ, কন্যা দান করতে হয় না? আজকে আপনাদের কন্যা, আপনাদের পুত্র, শিব সবার বাবা, শক্তি সবার মা, তাই না? মা বাবা সন্তান একই তো, ব্যবধান নাই এর মধ্যে। তাই এই শিব শক্তির বিয়ে, বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাইতে গেলে যে যৌতুকটা লাগে ওইটা এসে দেন, আর ওইটা আমাদের দিতে হবে না। এই যে কমিটির বাবুরা, এই কমিটির বাবুদের জন্য দেন, দিতেই হবে। কারণ আপনারা এটা যদি না দেন আগামী বছর আমাকে ডাকবে না। কেন ডাকবে না? এই বছরই বলতেছে যে দুদিন করলে কেমন হয় চন্দনদা। আমি বললাম এতদিন ধরে অনুষ্ঠান করছো, দুদিন কেন করবে? বলে পরিস্থিতি তো জানোই, দেশের যুগ পাল্টে যাচ্ছে, দিন দিন অনুষ্ঠানের লোকজনও কম হচ্ছে। আমি বললাম তাই একদিন করলে কেমন হয়, পূজাটা করে রেখে দিব। গ্রামের লোক যদি তোমাদের বলে যে আমাদের অনুষ্ঠানটা হলে ভালো, তাহলে তারা নিশ্চয়ই তোমাদের এসে বলবে অনুষ্ঠান করছিস না কেন।